আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জাতীয় সংসদের বাজেট আলোচনায় ১,৫০০ টাকার নোট বাতিলের দাবি তুলেছেন। রোববার বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে, মানি লন্ডারিং প্রতিরোধ করতে এবং কালো টাকার উৎস বন্ধ করতে উচ্চ মূল্যের নোট বাতিল করা প্রয়োজন। তার প্রস্তাব অনুযায়ী ১ থেকে ২ মাসের মধ্যে ১,৫০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিলে ঘরে মজুদ বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে। তিনি উল্লেখ করেন, অনেক মানুষ ব্যাংকে না রেখে ঘরে নগদ অর্থ সংরক্ষণ করছেন, এমনকি যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারাও প্রচুর নগদ অর্থ রেখে গেছেন। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? মানি লন্ডারিং, আমি আইনজীবী হিসেবে বলছি, কোনো টাকা ফিরে আসে নাই। ৫০০ টাকা ১,০০০ টাকার নোটে আপনার ব্যান করে দিলা। মাননীয় স্পিকার, আপনার আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো? আমাদের আরেকটা সমস্যা হলো কি, মানি লন্ডারিং। আমি আইনজীবী হিসেবে বলছি, স্বাধীনতার পরে পর্যন্ত মানি লন্ডারিং যত টাকা মানি লন্ডারিং হয়েছে, আমরা বক্তৃতা সবাই বলেছি, শ্বেতপত্র প্রকাশ করেছি, কোনো টাকা ফিরে আসে নাই, আসার সুযোগও নাই। টাকাটা সিস্টেমে ঢুকে যায়। আর মানে একটা অর্থ একটা ক্যারেক্টার আছে, মানি উইল মুভ, হয় মানি ইজ সেফ, দেন মানি উইল মেক মানি। যেখানে মানি সেফ ফিল করবে সেখানে মানি থাকবে। ঘরে থাকুক, ঘরের মধ্যে ধরেন আমাদের মা বোনরা কি করে, সারা বছর ইয়েতে ছিলা আলমারিতে স্বর্ণ টাকা রাখে, ঈদের সময় বাড়ি যাওয়ার সময় বাসা খালি ওখান থেকে বের করে কাতার ভিতরে শাড়ি ভিতরে রেখে দেয়, বিকজ সেফ ফিল করে। সুতরাং বাংলাদেশে এই সিস্টেম চেঞ্জ, আজকে সিঙ্গাপুরে আইন নেই, সিঙ্গাপুরে টাকা। অন্যদিকে অতীতের রাজনৈতিক নির্যাতনের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিগত ১৭ বছরে গ্রামের গরিব ও তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এখনও অনেকেই ছিন্নমূল অবস্থায় আছেন। তাদের পুনর্বাসনে বাজেটে বিশেষ অ্যালোকেশন রাখা জরুরি। প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেট কোনো দিবাস্বপ্ন নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক, জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাজেট, যা বর্তমান সরকার সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে। যদি প্রয়োজন হয় আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত, কিন্তু ১৭ বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে, তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, এখনো তারা ছিন্নমূল অবস্থায় রয়েছে, তাদের কথা আমাদের ভেবে দেখতে হবে। মাননীয় স্পিকার, রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় মেট্রো রেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের তারে একাধিক গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে মেট্রো রেল চলাচল বন্ধ রাখতে হয়। নিরাপত্তাজনিত এই সতর্কতা কয়েক মিনিট স্থায়ী হলেও বেলুনগুলো অপসারণের পর চলাচল আবার স্বাভাবিক হয়। রোববার সকালে এমআরটি লাইন ৬-এর দায়িত্বশীল একটি সূত্র জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন রাজ্য ভাস্কর্যের সামনে ওভারহেড তারে কয়েকটি গ্যাস বেলুন আটকে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে অপসারণ প্রক্রিয়া শুরু হয় এবং প্রায় ১০ মিনিটের মধ্যেই বেলুনগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর মেট্রো রেল চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়। অন্যদিকে সারা দেশে আজ রোববার শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পরিচালিত এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২,৪০,৩৬,০০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। দেশের প্রায় ১,২০,০০০ স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল, রেল স্টেশন, ফেরিঘাট সহ প্রায় ৫০০ অস্থায়ী কেন্দ্রে ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা সারাদিন এই কাজে নিয়োজিত থাকবেন। পাকিস্তানের করাচিতে রেঞ্জার্সের একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত এবং মোট ১০ জন হতাহত হয়েছেন। হতাহতদের মধ্যে হামলাকারীরাও রয়েছে। রোববার জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, জামায়াত উল আহরার নামের একটি গোষ্ঠী, যা বহু বছর ধরে পাকিস্তানের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী। প্রতিবেদনে বলা হয়, করাচির গুলিস্তান জোহর ব্লক ৬-এর কাছে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। শক্তিশালী বিস্ফোরণের পরপরই
ব্যাপক গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। নিরাপত্তার স্বার্থে মৌসুমিয়া চৌরঙ্গি থেকে গুলিস্তান জোহর ব্লক 6, কামরান চৌরঙ্গি এবং চমন ইকবাল কলোনিগামী সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ভারত সমর্থিত একটি গোষ্ঠী হামলা চালিয়েছে। প্রথমে ক্যাম্পের মূল ফটকে বিস্ফোরণ ঘটানো হয়, এরপর সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে হামলাকারীরা। রেঞ্জার্স সদস্যদের সতর্কতা ও পাল্টা প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। আইএসপিআর জানায়, অভিযানে 3 সন্ত্রাসী নিহত হয়েছে এবং আহত অবস্থায় আরও একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি আফগানিস্তানের নাগরিক। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় সর্বশেষ সামরিক অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন মজুত কেন্দ্র এবং মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামের আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই এলাকায় শুক্রবারও মার্কিন বাহিনী হামলা চালিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপেও হামলা হয়েছে। এর আগে 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল, কিন্তু দফায় দফায় হামলার কারণে সেই সমঝোতা এখন ভেঙে পড়ার মুখে। সেন্টকমের বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই সর্বশেষ হামলা চালানো হয়েছে। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান ওয়াশিংটনের প্রত্যাশা পূরণ না করলে শনিবারের এই হামলা আরও ভয়াবহ যুদ্ধে রূপ নিতে পারে। তিনি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানকে কঠোর সমালোচনা করেন, যদিও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে একই অভিযোগ করে আসছে। লিওনেল মেসি আবারও বিশ্বকাপে এক অনন্য কীর্তি করলেন। টানা 7 ম্যাচে গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ডের মালিক হয়েছেন। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের দিনে টানা 6 ম্যাচে গোল করে তিনি ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জিয়া জিনহোয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। চলমান বিশ্বকাপে এটি মেসির 6ষ্ঠ গোল। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। প্রতিবারই তার মাঠে নামা যেন নতুন কোনো রেকর্ডের জন্ম দেয়। প্রথম 2 ম্যাচেই তিনি একাধিক মাইলফলক স্পর্শ করেছেন, আর সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তার দখলে। ম্যাচের 60তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর খুব বেশি সময় লাগেনি তার ছন্দে ফিরতে। অন্যদিকে গ্রুপ সেরা নির্ধারণী ম্যাচে গোলের দেখা পেল না কোনো দলই। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও জেমস রদ্রিগেজের কলম্বিয়ার লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। এই ড্রয়ের ফলে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে কলম্বিয়া, আর 5 পয়েন্ট নিয়ে রানার আপ হিসেবে নকআউট পর্বে উঠেছে পর্তুগাল। রাউন্ড অফ 32-এ রোনালদোদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। একই দিনে কলম্বিয়াও মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধি ঘানার। 3 ম্যাচে 2টি জয় ও 1টি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ সর্বোচ্চ 7 পয়েন্ট। পর্তুগাল 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। 4 পয়েন্ট পাওয়া DR কঙ্গোকে গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।